এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার পর থেকে আমার বান্ধবীরা দেশে বিদেশে ভালোই বেড়াচ্ছে, আর আমি সামান্য নানুর বাসায় যেতেই পারলাম না। কারণ এই যে আমার ফ্যামিলির সবাই এক একটা বিজি মানুষ। বাবা থেকে শুরু করা যাক। বাবা আগে নিজের বিজনেস সামলাতেন, কিন্তু অসুস্থ হয়ে যাওয়ার পরে বিজনেস থেকে ছুটি নিয়ে নিলেন, এবং সেখানে 4 বছর আগে থেকে আমার বড় ভাইয়া সেই দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন। আর ছোট ভাইয়া, সে তো একটা কাজ চোর, সে তার কোনো দায়িত্বের মধ্যেই নেই। মাস্টার ফাইনাল ইয়ার্সে এখন। ভাইয়াকে বিজনেসে হেল্প করতে বললে সে বলবে আমি জব করব। এইসব লোহার বিজনেস আমার দ্বারা পসিবল না। ছোট ভাইয়া যা রাগ, ওকে কেউ আর কিছু বলার সাহস পায় না। এরপর আমার ভাবি সবচেয়ে বেস্ট ভাবি, কিন্তু ওনার সাথে ঘুরতে যাব এমন কোনো রাস্তাই নেই, কারণ আমার ভাবি এখন 5 মাসের প্রেগনেন্ট। ভাবির এই অবস্থায় ওনাকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়া মোটেও ভালো দেখায় না। আমার এই অসহায় মন দেখে ভাবি আমাকে বলেছিল ওনার বাড়িতে নিয়ে যাবেন, কিন্তু আমি একটা বড় না বলে দিলাম, কারণ এইসব কথা ভাইয়া জানলে আমার ভাইয়া দুজনকে মেরে তক্তা বানিয়ে দেবে। এরপর আমার প্রাণপ্রিয় আম্মা যান। আমার তো বাসা ছাড়া কোথাও নড়তেই চান না, যদিও আম্মু শুধু নানু বাসা আর ওনার একমাত্র বোনের বাসায় যান। তবে এখন ভাবির প্রেগনেন্সি আর বাবার অসুস্থতার জন্য কোথাও বেরোতে পারেন না, আর আমিও হয়ে গেলাম ঘরবন্দি। যদিও মামা আমাকে নিয়ে যেতে চেয়েছিলেন নানু বাসায়, তবে আমার আম্মুকে ছাড়া একা একা যেতে ভালো লাগে না। আমার একমাত্র খালামণির বাসা আমাদের বাসা থেকে 5 মিনিটের পর। তবে আমার ওই বাসায় যাওয়ার কোনো মন মানসিকতা নেই, কারণ একটাই, আমার রাগী বদমেজাজি হিংস্র আর দেখতে মারাত্মক সুন্দর খালাতো ভাই মিস্টার সাদনান সাদি। ওনার কথা মনে আসতেই প্রায় 3 বছর আগে সেই কাহিনী চোখে ভেসে ওঠে, আর সাথে সাথে আমার মনে আতঙ্ক কেঁপে ওঠে। উফ, ওনার কথা বাদ। আপাতত এখন একটা প্ল্যানিং করা দরকার। এই পর্যন্ত 4বার ফোন দিলাম, কিন্তু আমার গুণধর খালাতো বোনেরা কল রিসিভ করবে না বলে ফোন করেছে মেবি। শেষ পর্যন্ত ইতি আপু আমার উপরে দয়া হলো আর সেই কলটা রিসিভ করলো। হ্যাঁ, শেফা ফুল বল। এই ভাই, কয়টা বাজে? তুমি এখনো ঘুমোচ্ছ? আর তোমার ওই বজত বোনটা কোথায়? তাকে আমি মেসেজ কল দিতে দিতে টায়ার্ড হয়ে গেলাম। ঝুমু, সে তো আমার পাশেই ঘুম। তুই কি রে বলতো? কালকে রাতে আড্ডা দিতে দিতে তো প্রায় 3টা বেজেছিল আমাদের, আর এখন বাজে সকাল 11টা। এত রাত্রে উঠে গেলি কিন্তু কেন? আপু আপু আপু, আমি স্বপ্ন দেখলাম আমি ঘুরতে যাচ্ছি সবার সাথে। কি মজা হচ্ছিল ঘোরাফেরা করতে। হঠাৎ দেখলাম আমাকে কে যেন ধাক্কা দিয়ে ফেলে দিল আর নিচে পড়ে যাচ্ছি। আল্লাহ বলে চিৎকার দিয়ে চোখ খুলে উঠে বসলাম। দেখি, আরে এটা তো আমার বাসা। চিন্তা করো আপু, আমি কি পরিমাণ ডেসপারেট ঘুরতে যাওয়ার জন্য। কোথায় যেতে চাচ্ছে আমার আদরের ময়নাটা? আপুই, পাশে মেলা হচ্ছে, ওই যে প্রেস ক্লাবের পাশে। চলো না ওখানে, বেশি দূরে না। তুমি খালামণি আর মাকে রাজি করে নাও না প্লিজ। ওইখানে যাবি? ওকে, সমস্যা নেই। ইসলাল ভাইয়া কি গাড়ি নিয়ে গেছে? হ্যাঁ, বড় ভাইয়া তো গাড়ি করেই অফিসে যায়, সমস্যা নেই, আমরা রিক্সা করে চলে যাব। কেন, আমার গাড়িকে কি তোর চোখে লাগে না? ও, আমি তো ভুলেই গেলাম, তোমাদের তো জনপ্রতি গাড়ি আছে। আমার বড়লোক আপুই। শেফা, মায়ের খাবি তুই এখন। বিকেলের দিকে আমি পিক করে নিব তোকে, রেডি থাকিস। তখন আমার প্রাণপ্রিয় বোন প্লাস কলিজার বান্ধবী জুমান ওরফে জুমু ইতি আপুর থেকে ফোন নিয়েই বকতে শুরু করলো। এই শেফানি, কুত্তানি, কই যাচ্ছিস তোরা? আমিও যাব। জুমু বেবি, তুমি পড়ে পড়ে ঘুমাও, আমরা বিকেলে আজকে মেলায় যাচ্ছি, কিন্তু তুমি যেও না, হাঁ করে ঘুমাও কেমন? এই না, ইন্না, আমিও যাব। তোর ভাইকে কত করে বললাম নিয়ে যাওয়ার জন্য, কিন্তু রাফসান তো 1 নম্বরের রাগী, সে নাকি এমন প্লেসে যায় না। আহারে কত কষ্ট। তো ছোট ভাইয়াকে বলবো তার উঠবি, তার নামে তারই ছোট বোনকে কথা শোনাচ্ছে। না না খালাতো বোন, এমন করিস না, ও জানলে আমাকে মেরেই ফেলবে। যা রাগী তোর ভাই। আচ্ছা বাই বাই, গোসল আছে, নামাজ আছে, বিকেলে দেখা হবে, টাটা। মোবাইল স্পিকারে দে। লাভ ইউ জুম্বলিকা, অ্যান্ড শেষে আপুই। লাভ ইউ টু শেফা ফুল। কল রেখেই নাচতে নাচতে ভাবির কাছে গেলাম। ভাবি কিচেনে রান্না করছে।
আমাকে দেখেই মুচকি একটা হাসি দিলেন। উফ, আমার ভাবিটা বেশি কিউট। ভাইয়া আর ভাবির লাভ ম্যারেজ হয়েছিল। ওদের 3 বছরের রিলেশন আর 2 বছরের আগে বিয়ে হলো। ভাইয়া আমার ধবধবে সাদা, কিন্তু ভাবি হলো উজ্জ্বল ফর্সা। ওদের দুজনকে একসাথে দেখলেই আমার মনটা খুশিতে নেচে ওঠে। ভাবি, তোমাকে মা নিষেধ করলো না কিচেনে কিছু করতে? অনেক গরম তো পড়েছে, ভাইয়া জানলে বকা খাবে তুমি। কি যে বলো না শেফা, কিচ্ছু হবে না। আমার রান্না করতে বেশ ভাল লাগে, আর মা কত দিকে সামলাবে। কেন ভাবি, আমি করবো আর কি এখন থেকে। ভাবি আমার কথা শুনে আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে লাগলেন, তোমার বয়সে থাকতে বাসায় একটা কাজও আমি করতাম না। অনার্স শেষ করেই তো আমি এই টুকটাক রান্না শিখলাম। সব কাজ ভাবি আর মা করতো, সেই হিসেবে এই পুচকু বয়সে তুমি অনেক কাজ করো। ওকে ওকে মহারানী, করেন রান্না, তবে আমাকে হেল্প করতে দিন। আচ্ছা সেনাপতি। বলেই ভাবি ফিক করে হেসে দিল আর আমি হাসতে লাগলাম। জানো ভাবি, আজকে মেলায় যাব ইতি আপু আর ঝুমুর সাথে। ইসরে, তাই নাকি? আমারও অনেক খেতে ইচ্ছা করছে, কিন্তু ওনার জন্য তো আমার বাসা থেকে বের হওয়াই মানা করে দিল তোমার ভাইয়া। আহা ভাবি, তোমার লিটল প্রিন্সেস আসার পরে আমরা অনেক ঘোরাঘুরি করব, ওকে? মন খারাপ করিও না তুমি। তোমার ননদ তোমার জন্য অনেক জিনিস কিনে আনবে। আমার কথা ভাবে মুচকি এসে এক হাতে আমাকে জড়িয়ে নিল। বিছানার উপরে কিছু 3 পিস বের করে রেখেছি, কোনটা পরবো কিছুই বুঝছি না। তাই 7-5 না ভেবে কাপড়গুলো হাতে নিয়ে নিচে নামতে লাগলাম। এই সমস্যা থেকে একমাত্র ভাবে উদ্ধার করতে পারবে আমায়। অবশ্য রুমে মা ছিল, কিন্তু মা আমাকে সাহায্য করতে পারলো না। আগে তো ভাইয়ের রুম উপরে ছিল, তবে এখন ভাবির প্রেগনেন্সির জন্য নিচে ট্রান্সফার হয়ে গেল। এক একটা ড্রেস নিচ্ছি আর আমার সামনে ধরে ভাবিকে দেখাচ্ছি। ভাবি বুড়ো আঙুল দেখিয়ে সবগুলোকে ডাউন দেখাচ্ছে। শেষে একটা ব্ল্যাক কামিজ সেট ভাবির পছন্দ হলো। এই যে ফুল, এই ব্ল্যাক ড্রেসটা তোমার সাদা স্ক্রিনের সাথে একদম পারফেক্ট ম্যাচ করবে। এখানেই রেডি হয়ে নাও। ভাবিকে একটা চুম্মা দিয়ে রেডি হতে গেলাম। লং কামিজ আমার অল টাইম প্রিয়। হালকা সেজে চুলে একটা লম্বা বেনি করে ওড়নাটা গায়ে জড়িয়ে রেডি হয়ে নিলাম। একটু পরে আপুরা আসলে মা বাবা ভাবির থেকে বিদায় নিয়ে বেরিয়ে গেলাম। আমি আর জুমু পিছনে বসেছি আর ইতি আপুর সামনে। আজ ইতি আপু ড্রাইভ করছে না, খালামণির কি জোর করে ড্রাইভারকে পাঠিয়ে দিয়েছে। 3টে মেয়ে একা ছাড়তে খালামণির কোনোভাবে রাজি না। মেলায় প্রায় পৌঁছে গেলাম, তখন ইতি আপুর মোবাইলে কল আসলো। হ্যালো ভাইয়া। বলো। ভাইয়া, তার মানেই সাদীপ ভাইয়া। হাই আল্লাহ, উনি আবার কেন কল করেছেন? ইতি আপুর কথাগুলো শুনছি, কিন্তু ওই পাশ থেকে কি বলছে সাদীপ ভাইয়া কিছুই শুনিনি। আরে না ভাইয়া, একটু পরেই চলে যাব। চলেই এসেছি, এখন আবার ব্যাক করাটা ভালো হবে না। তুমি পাশেই মিটিং করছো তো এখানে ঝামেলা হবে কেন? আচ্ছা, তুমি এমনিই বেশি করো, কিচ্ছু হবে না। শেফার ঝুমুকে দেখে রাখবো। রাখছি, আল্লাহ হাফেজ। কলকাতায় আমরা নেমে মেলায় ঢুকছিলাম, আর তখনই ঝুমু এক প্রকার লাফিয়ে ইতি আপুর কাছে চলে গেল। এই বড় আপি, ভাইয়া কি বলছিল? ভাইয়া নাকি কাছেই আছে, প্রেস ক্লাবে মিটিং হচ্ছে। ভাইয়ার ধারণা এদিকে গন্ডগোল হতে পারে, তাই মা থেকে আমরা এখানে এসেছি শুনেই কল করলো, বাসায় চলে যেতে বলল। এই কথা শুনে আমি ইতি আপুকে বললাম, তোমার ভাইয়া নেতা মানুষ, ওনার কাছে শুধু মারামারির খবর আর গন্ডগোলের খবরই থাকে। তবে উনি কি জানেন না গুন্ডাদের মেলায় কোনো কাজ থাকে না? সাদীপ ভাইয়ার কথা বাদ দাও, চলো এখন ঘোরা যাক। বলে আমি ইতি আপু আর ঝুমুর হাত ধরে দৌড় দিলাম। চারপাশে এত মানুষ, এই বিকেলবেলায় মেলা ঘুরতে বেশ ভালো লাগছে। অনেক জিনিসই কিনলাম। ভাবির জন্য একটা সুন্দর হিজাব আর একজোড়া জুতো নিলাম। আমার জন্য জুতো আর হিজাব নিলাম, আর ভাবি আর আমার জন্য চুড়ি নথ রিং কিনলাম। ইতি আপু ঝুমু নিল অনেক কিছু। মেলায় নানা জিনিস খেলাম। একটু পরে বাসার জন্য রওনা দিব। 3জনেই আইসক্রিম খাচ্ছি আর আশেপাশে পরিবেশ দেখছি আর হাঁটছি। তখনই আবার কল এলো ইতি আপুর মোবাইলে। মুহূর্তে ইতি আপুর মুখের অবস্থা পাল্টে গেল। মোবাইল রেখে আপু কিছু বলতে যাবে, হঠাৎ ধুম করে কিছু একটা ব্লাস্ট হলো। সাথে সাথে আশেপাশে সবার এক ভয়ঙ্কর চিৎকার আর ছুটাছুটি শুরু। ইতি আপু আমাকে এক হাতে আর অন্য হাতে ঝুমুকে টেনে ধরে নিয়ে যাচ্ছে, কিন্তু কেন যেন আমার মাথা কাজ করছে না। আমার কোনো ফিলিংসই আসছে না। কানের চারপাশে ভো ভো করছে। ছোটকাল থেকে এটাই আমার সমস্যা, অতিরিক্ত শোক চেঁচামেচি শব্দ শুনলে আমি একদম ফ্রিজড হয়ে যাই।
ইতি আমাকে টেনে নিয়ে যাচ্ছে ঠিক, কিন্তু আমার পা চলছে না। এদিকে চারিদিকের মানুষের ছোটাছুটিতে ইতির হাত আমার হাত থেকে ছুটে গেল, আর শেফা হারিয়ে গেল এক বিশ্রী ভিড়ের মাঝে, যেখানে পড়ে আছে মানুষের অর্ধমৃত দেহ, পোড়া লাশ, আর চারপাশে চলছে ভয়ঙ্কর মারামারি, যে যাকে মেরে বাঁচতে পারে। আমার মাথায় প্রচণ্ড ব্যথা হচ্ছে। ব্যাগ, মোবাইল, হাতের প্যাকেট কই গেল কিছুই মনে নেই। আশেপাশের মারপিট দেখে প্রাণটা এক্ষুনি বের হয়ে যাবে মনে হচ্ছে। এই কান্নার আওয়াজ, মারামারি আর নিতে পারছি না। ভয়ে আতঙ্কে একপাশে ভ্যান এর আড়ালে গুটিসুটি মেরে বসে আছি। একটু আগেই হুঁশ না থাকলেও এখন আস্তে আস্তে আমার মাথার ভারী ভাবটা কমে আসছে। হঠাৎ কেউ একজন ভ্যানটা এক টান মেরেই নিল। আমি দ্রুত উঠে দাঁড়িয়ে গেলাম। পিছু ফিরতেই দেখি একটা ছেলে একটা ছুরি নিয়ে হিংস্রভাবে তাকিয়ে আছে আমার দিকে। আমার সেই অজানা ভার মাথায় চেপে ধরলো। আমি তাও কোনো মতে পিছের দিকে ফিরে চলে যেতে নিলেই ছেলেটা আমার ওড়না ধরে টান দিল, আর আমি না চাইতেও থেমে গেলাম। ছেলেটার সাথে আরও দুজন যোগ হলো। আমার দিকে এগিয়ে আসতে নিলেই আমি আতঙ্কে দুই হাত দিয়ে চোখ ঢেকে জোরে জোরে মা, বাবা, ভাইয়াদের ডাকতে লাগলাম। আর কোনো আওয়াজ শুনলাম না ছেলেটার, কিন্তু একটু পরে এদের তিনজনের আর্তনাদ শুনতে পেলাম। চোখ থেকে হাত সরিয়ে দেখলাম সাদীপ ভাইয়া, হাতে ওনার লম্বা একটা ছুরি, সাদা পাঞ্জাবিতে রক্তে মাখামাখি, ওনার মুখে হাতে রক্তের ছিটা, ওনার সবুজ চোখগুলো ঠিক এই রক্তের কালার হয়ে আছে। নিচের দিকে তাকিয়ে দেখলাম ছেলেগুলোর গলার দিকটা কাটা, আর কেমন যেন করছে এরা। আমার কাছে এসে সাদীপ ভাইয়া আমার সামনাসামনি দাঁড়ালেন, পিছে ওনার বডিগার্ডস। আমি ঘটনার অবস্থা দেখে এখনো দাঁড়িয়ে আছি বরফের মতো। মাথা উঁচু করে সাদীপ ভাইয়ার দিকে তাকাতেই উনি ভ্রু কুঁচকে আমার দিকে তাকিয়ে আছেন। হঠাৎ করে উনি ওনার রক্ত মাখা হাতটা পিছের বডিগার্ড থেকে পানি নিয়ে ধুয়ে রুমালে মুছে আমার কপালের উপর পড়ে থাকা চুলগুলো কানের পিছে গুজে দিয়ে আমাকে ওনার বুকের সাথে শক্তভাবে মিশিয়ে নিলেন। সাথে সাথেই আমার হার্ট অ্যাটাক হওয়ার উপক্রম হলো। সাদীপ ভাইয়ের কথা শুনে আমি গভীর শোকে চলে গেলাম। এতক্ষণ আমি ঠিক থাকলেও এখন মনে হচ্ছে আমি সত্যি সত্যি জ্ঞান হারাবো। কারণ যেই সাদীপ ভাই আমার সাথে বকা ছাড়া কথা বলে না, সবসময় আমাকে রাগ দেখায়, সেই উনি আজকে আমাকে হঠাৎ জড়িয়ে ধরলেন। আর আজকে বাসায় গিয়ে নির্ঘাত উনি আমার হাতটি ভাঙবে। ঠিক আছিস তুই? বারবার মানা করো সত্য, কেন আমার কথার বিরুদ্ধে গেছিল তোরা? আজকে যদি বড় কিছু হয়েছে তো ওই দুই অমানুষ তো গাড়িতেই আছে। বাসায় চল, আজকে তোদের হাতটি আমি নিজ হাতে ভাঙবো। ভাবছিলাম এই মারামারি কাটাকাটি যুদ্ধ শেষ। সাদীপ ভাই আমাকে ওনার বুক থেকে ছাড়িয়ে আমার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছিলেন, আর সামনে হাঁটছিল ওনার বডিগার্ডস। হঠাৎ করে আরও একদল লোক চিল্লিয়ে মেলার দিকে প্রবেশ করতে লাগলো। তারা এলো পাথরে গুলি চালিয়ে যাচ্ছিল। ঘটনার আকস্মিকতায় সাদীপ ভাইয়া এবার আমাকে ওনার পিছে দাঁড় করিয়ে দিলেন, আর আমি ভয়ে ওনার পাঞ্জাবি খামচে ধরে আশেপাশে উকি দিতে লাগলাম। সাদীপ ভাইয়ার পিছন থেকে আমার মাথাটা বের করে সামনের দিকে দেখতে লাগলাম, কিন্তু আমার যা হাইট, দেখতে পারছি না। সামনে ওনার দাবাং মার্কা বডিগার্ডস। মাথা উঁচু করে সাদীপ ভাইয়া দেখার চেষ্টা করলাম। ওই লম্বা জিরাফটা আমার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে, আর আমি ওনার দিকে তাকিয়ে দাঁত কেলিয়ে একটা হাসি দিলাম। আর হাসিটা হয়তো ওনার পছন্দ হয়নি, তাই উনি সামনে ফিরে গেলেন। একটু পরে গুলির শব্দ বাড়তে লাগলো, আর সাদীপ ভাইয়া আমার দিকে না ফিরেই ওনার এক হাত দিয়ে আমাকে আরো ভালোভাবে ওনার পিঠের সাথে চেপে ধরলেন, আর আমি ওনার পর্শে কেঁপে উঠলাম। কিন্তু আমি ঠিকই বুঝতে পারছিলাম এখন কিছু একটা ঘটবে। হঠাৎ ওনার দুজন বডিগার্ডস গুলিবিদ্ধ হলেন, আর সাথে সাথেই উনি ওনার পিছন থেকে পাঞ্জাবি সরিয়ে গান বের করলেন। আমি এই প্রথম জীবনে গুলিগুলা মারামারি স্বচক্ষে দেখছি। যদিও আমার এখন ভয়ে অজ্ঞান হওয়ার কথা, কিন্তু এখন আমার না ভয় লাগছে না এসব গোলাগুলিতে মাথার ভাল লাগছে। সারা জীবন মুভিতে এসব দেখেছি, কিন্তু এখন বাস্তবে দেখতে মনে একটা কেমন জানি এক্সাইটমেন্ট কাজ করছে। সাদীপ ভাই আমাকে হঠাৎ করে বলে উঠলেন, এই শেফা, কানে হাত দে, নাহলে তোর সমস্যা হবে। কি এক অবস্থা এসে পড়লাম, না তোরা এখানে আসতে না আমার এখন এসব মারামারি করতে হতো। আপনাকে কে আসতে বলেছিল? আমি বলেছিলাম? আপনি নিজেই কারবারি করতে এসেছেন, আবার আমাকে জিল্লান কেন? আমি না আসলে কি আজ হতো তা তুই ভালো করে জানিস। এখন কানে হাত দে, বেয়াদব। ওনার কথা মতন কানে হাত দিলাম, আর অবাক চোখে সাদীপ ভাইয়ের পিছন থেকে ওই লম্বা জিরাফটাকে দেখছি কিভাবে ফায়ারিং করছেন উনি।
ওনার চোখে মুখে প্রচণ্ড রাগ দেখতে পাচ্ছি। কানে ভালো করে হাত দেওয়ার পরও গুলির শব্দটা মাথা ঝনঝন করছে। হঠাৎ খেয়াল করলাম সাদীপ ভাইয়া ওনার বাম হাত দিয়ে আমার কোমর জড়িয়ে নিলেন। আমি অবাক চোখে তাকিয়ে ওনাকে কিছু বলতে যাব, এর আগেই উনি আমাকে আঁকলিয়ে নিলেন আর সাথে সাথে দিলেন এক দৌড়। সাদীপ ভাইয়া আমাকে এক হাতে আঁকলিয়ে দৌড়াচ্ছেন আর চারপাশে ওনাকে ওনার বডিগার্ডসরা ঘিরে দৌড়াচ্ছে আর ফায়ারিং করছে। আমার মনে হচ্ছে আমি কোনো ফিল্মের শুটিং করছি। বেশ মজা লাগছে আমার এই মুহূর্তটা। গাড়ির কাছে এসে আমাকে সাদীপ ভাইয়া নামিয়ে দিলেন আর আমাদের দেখে ইতি আপু আর ঝুমু আপু গাড়ি থেকে নেমে এলো আর সাথে সাথে সাদীপ ভাইয়া বকা শুরু করলো। গাড়ি থেকে নামলেন কেন আপনারা? বারবার মানা করে সত্ত্বেও আপনারা কথা শোনেননি। এই যে এই অপদার্থটাকে আমার দিকে আঙুল দেখিয়ে। রেখেই তো 2 বোন পালিয়েছিলে। এর রেখেছে হলে খালামণিকে কি উত্তর দিতে বল? আর তুই শেফা ইদিদের সাথে থাকতে পারিসনি? আরে আপনি ওদের কেন বকা দিচ্ছেন? ইতি আপু আমার সাথেই ছিল। ইনফ্যাক্ট আপু আমার হাত ধরেই ছিল। ভিড়ের মাঝে আমিই ছুটে গিয়েছিলাম। এখানে কারোর দোষ নেই। যদি কারোর দোষ থাকে সেটা আপনার। আপনি বড় নেতা হন আর বড় বিজনেসম্যান হন, কিন্তু যে সেই আপনি তো মারপিটই করেন। আপনার জন্য আজকে মেলায় এত মানুষের প্রাণ গেল। কথাগুলো একদমই বলে আমি নিজের মুখে হাত দিয়ে চোখ বড় বড় করে সামনের দিকে তাকালাম। সাদীপ ভাই আমার দিকে হিংস্রভাবে তাকিয়ে আছে, যেন এক্ষুনি কাছে পেলে কাঁচা খেয়ে ফেলবেন আমাকে। সরি। কথা শেষ হওয়ার আগে সাদীপ ভাইয়া জোরে একটা লাথি দিলেন গাড়িতে আর পুরো গাড়ি কেঁপে উঠল। আমার দিকে তেড়ে এসে আমার 2 বাহু চেপে ধরলেন। ইতি আপু আর ঝুমু আপু তো সাদীপ ভাইয়ের অবস্থা দেখেই কিছু বলতে পারছে না, আর সাদীপ ভাইয়া আমার বাহু এত জোরে চেপে ধরলেন আমার চোখে পানি চলে আসলো। কি হিংস্র লোক! সাদীপ ভাইয়া আমাকে কিছু বলতে যাবে এর আগেই আমি ওনার দিকে চোখ তুলে একবার তাকালাম আর উনি সাথে সাথেই আমার বাহু ছেড়ে দিলেন। ইতি, জুমান, এই অমানুষকে নিয়ে গাড়িতে ওঠ। সোজা খালামণিদের বাসায় যাবে। বাসায় গিয়ে আজ তোদের অবস্থা 12টা বাজাবো। কথাগুলো বলেই সাদীপ ভাইয়া ওনার চুলে হাত বুলিয়ে চুলগুলো উপর দিকে ঠেলে দিয়ে ওনার গাড়ি করে চলে গেলেন। উফ, যাক বাবা, বেঁচে গেলাম। তখন যদি চোখের পানি না দেখাতাম এই লোক আমাকে মেরে চ্যাপটা করে দিত। রাগে জিরেপটা চলে গেলে আমার গাড়িতে উঠে পড়লাম। এতক্ষণ খারাপ না লাগলেও এখন মাথাটা কেমন জানি করছে। এত মানুষের আর্তনাদ আহাজারি সব আমার কানে বাজছে আর সব লাশগুলো ছবি ভাসছে আমার চোখে। কি বিভৎস সেই চেহারাগুলো! সিটে হেলান দিয়ে চুপচাপ শুয়ে রইলাম। পাশে ইতি আপু আর ঝুমুও চুপ। আজ যে এত কিছু হয়ে যাবে কেউ ভাবেনি। বাসায় পৌঁছে আমরা 3 জনই আমার রুমে চলে গেলাম। ঘড়িতে এখন সন্ধ্যা 6:30। মা হয়তো নামাজে আর ভাবি হয়তো রুমে রেস্ট করছে। আমরা এক প্রকার চোরের মতন করেই ঘরে ঢুকলাম। রুমে গিয়ে একে একে 3 জনই শাওয়ার নিয়ে নিলাম। আমি বাসায় ড্রেস, প্লাজো আর টপস পরে নিলাম আর ঝুমু আমার মতন সেম ড্রেস পরে নিল। ইতি আপু বয়সে আমাদের বড় হলেও আপুর হাইট সাইড সবই আমাদের মতো, তাই আমরা 3 বোন সবাই একে অপরের ড্রেস পরতে পারি। আর তাছাড়া কিছুদিন পরে আপু অন্যের বউ হয়ে যাবে, তাই আপুর ধারণা আমাদের মতন এসব টপস পরলে তাকে এখন বেমানান লাগবে। ফ্রেশ হয়ে 3 জন নিচে নামলাম। মা আর ভাবি টেবিলে নাস্তা সার্ভ করছে। আমাদের দেখে দুজনেই ভূত দেখার মতন চমকে উঠলো। কিরে ফুল, ইতি, জুমান, তোমরা কখন আসলে? এই তো একটু আগে। আমরা টায়ার্ড ছিলাম তাই তোমাদের কিছু না বলে ফ্রেশ হয়ে গেলাম। হ্যাঁ, শেফা ঠিক বলেছে ভাবি। অনেক খিদা লেগেছে ভাবি। খালামুনি খেতে দাও কিছু। ঝুমু তো আগেই বসে গেল খেতে। সবার সাথে কথা বলতে বলতে আর মজাদার নাস্তা খেয়ে সময়টা ভালোই চলছিল, কিন্তু বিপত্তি ঘটলো তখনই যখন ভাবি জিজ্ঞাসা করলো, কিরে, কি কি কিনলে মেলা থেকে? এগুলোই তো বললে না। এই ফুল, ভাবির জন্য কি এনেছো তুমি? ভাবির কথা শুনে আমি, ইতি আপু আর ঝুমু একসাথে কাঁদতে শুরু করলাম। কাঁদতে কাঁদতে আমরা 3 জন একে অপরের দিকে তাকাচ্ছি আর ইশারা দিয়ে জিজ্ঞাসা করছি কি বলবো। এত কিছু না ভেবে আমি বলে উঠলাম, সে কি যে বাজে মেলা ছিল ভাবি। একটা জিনিসও যদি ভালো হতো তাহলে আমি অবশ্যই কিনতাম, কিন্তু এত বাজে মেলা হবে আমি কখনো ভাবিনি, তাই না গার্লস? আমার কথা শুনে বাকি 2 জন মাথা নাড়ানাড়ি করলে হ্যাঁ হ্যাঁ করতে লাগলো। আস্তে আস্তে নাস্তা টেবিলে ইসলাল ভাইয়া, রাফসান ভাইয়া যোগ দিল। ঝুমু তো ছোট ভাইয়া মানে আমার রাফসান ভাইয়াকে দেখেই লজ্জায় লাল হয়ে গেল। ছোট ভাইয়া বসলো ঝুমুর পাশে। আর ওদের ইশারায় ইশারায় ভালোবাসার নিবেদনটা দেখতে আমার বেশ দারুণ লাগে।
বাকি সবাই যার যার মতোই কথা বলছে, নাস্তা করছে, আমি ফেসবুকিং করছি। এই সুন্দর মুহূর্ত নষ্ট করতে আরম্ভ করলো আমার বড় ভাই। এত সুন্দর মুহূর্ত সে একটা জঘন্য প্রশ্ন করে বসলো। প্রশ্ন শোনা মাত্রই মা, রাফসান ভাইয়া, ভাবি আমাদের তিনজনকে রিমান্ডে নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। আর একে একে নানান প্রশ্ন করা শুরু করে দিলেন। কিন্তু আমি, দ্য ইন্টেলিজেন্ট গার্ল, সবাইকে বলে উঠলাম, ওফ, চুপ করো তোমরা। আমরা সেফ ছিলাম, ভালো ছিলাম, কিছুই দেখিনি আমরা এমন। হয়তো আমরা আসার পর এমন কিছু হলো, তাই না আপু চুমু? আমার কথা শোনা মাত্রই দুজন মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। বাবা, খুব ভালোই তো মিথ্যে বলতে শিখে গেলি শেফা। এত সুন্দর করে মিথ্যে বলা তোর থেকে শিখে নিতে হবে। তো এরপর কি হলো বেলায়? এই আওয়াজ শুনে এক লাফ দিয়ে চেয়ার থেকে উঠে গেলাম। পিছন ফিরে দেখে সাদীপ ভাইয়া, খালা, কালু আর বাবা দাঁড়িয়ে, আর সবাই এখন আমাদের তিনজনের দিকে তাকিয়ে আছে। ব্যাস, আমাদের কাহিনী শেষ। এখন আমাদেরকে কে বাঁচাবে? হায় রে শেফা, অভাগিনী। একে তো আজ মেলার কাহিনী, আর এখন এই পুরো পরিবারের কেলানি। আমাদের তিনজনের অবস্থা দেখে আমার মনে একটা কথাই চলছে শুধু, অভাগা যেদিকে যায় সাগর শুকাইয়া যায়।